যদি মধ্যযুগের যুদ্ধ কিংবা ধ্বংসযজ্ঞ রিলেটেড কিছু নিয়ে কথা বলি তাহলে প্রথমেই কিন্তু কয়েকটি নাম আমাদের মাথায় আসে, ক্রুসেড, মঙ্গল জাতি আর সুলতান সালাউদ্দিন। আর এই সবগুলোর সাথেই কোনো না কোনোভাবে কানেকশন খুঁজে পাওয়া যায় একটি গুপ্ত সংঘের, অর্ডার অফ অ্যাসাসিনস। হ্যাঁ, তাদের উৎপত্তি আর শুরুর দিকের ইতিহাস নিয়ে এই চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করা হয়, আর তারপর থেকেই আপনারা পরবর্তী ঘটনাগুলো জানার জন্য একদম উঠে পড়ে লেগেছেন। আর তাই যেমনটা বললাম, আজকের ভিডিওতে কথা হবে সুলতান সালাউদ্দিন, ক্রুসেডার্স এবং মঙ্গল জাতির সাথে কিভাবে অ্যাসাসিনরা নিজেদের নামটা যুক্ত করলো সেইটা নিয়ে, আর এটার সাথে কিভাবে এই মধ্যযুগের এতটা ভয়ানক একটা গুপ্ত সংঘের সমাপ্তিটা ঘটলো সেটাও দেখানোর চেষ্টা করব। সো হ্যালো, আমি লাবিদ রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিনের ভিডিওতে কিন্তু হাসান ইসাবা কিভাবে এই গুপ্ত সংঘটি গড়ে তুলেছিল সেটা নিয়ে কথা হয়েছিল, আর তাই আজকে চলুন হাসান ইসাবার মৃত্যুর পর এই সংঘের অবস্থান কেমন ছিল সেখান থেকেই শুরু করি। আচ্ছা, অ্যাসাসিনসদের নিয়ে কথা হবে, কিন্তু তার আগে চলেন আজকের ভিডিও স্পন্সর ট্যাপট্যাপ সেন্ডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে এমন একটা অ্যাপ যার মাধ্যমে বিদেশে অবস্থান করা যে কেউ খুব সহজে বাংলাদেশে টাকা পাঠাতে পারবে। মোটা দাগে এই অ্যাপটা ব্যবহার করার বেশ কয়েকটি বেনিফিট আছে, যার মধ্যে প্রথম বেনিফিটটা হলো এই অ্যাপে টাকা পাঠাতে কোনো এক্সট্রা চার্জ লাগে না, এবং এই টাকা পাঠানোর সাথে সাথেই রিসিভাররা কিন্তু সেটা পেয়ে যাবে। রিসিভাররা চাইলেই তাদের বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা সরাসরি পেতে পারে। আর এটা ছাড়াও আরেকটি বড় সুবিধা হচ্ছে এই অ্যাপটার এক্সচেঞ্জ রেট। কেউ যখন ইউএস ডলার্স কিংবা ইউরোতে কোনো ট্রানজ্যাকশন করবে, সেটা যখন বাংলাদেশি টাকায় কনভার্ট হবে, সেই কনভার্সন রেটটাও বেশ ভালো। আর এটার সাথে আরেকটা এক্সট্রা সুবিধা হলো, কেউ যখন ট্যাপট্যাপ সেন্ড প্রথমবারের মতো ব্যবহার করে দেশে টাকা পাঠাবেন, তখন যেই পরিমাণ কারেন্সি পাঠাবেন তার সাথে এক্সট্রা 10 কারেন্সি যোগ হবে। তার মানে কেউ যদি 100 ইউএস ডলার্স বাংলাদেশে পাঠায়, রিসিভাররা পাবে 110 ইউএস ডলার্স, আর ইউরো কিংবা পাউন্ডের হিসেবেও এক্সট্রা 10 ইউরো কিংবা পাউন্ড পাওয়া যাবে। তো এই সুবিধাটা পেতে হলে আপনাকে স্ক্রিনে দেখানো এই কোডটি ব্যবহার করতে হবে। কোডটা হচ্ছে লাবিদ, মানে আমার নাম। স্পেলিংয়ের দিকে বিশেষ করে খেয়াল রাখবেন, LABID। তো আপনি যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন সহ এই লিস্টে থাকা দেশগুলো থেকে বাংলাদেশের টাকা পাঠিয়ে থাকেন, কিংবা পরিচিত কেউ যদি প্রতিনিয়ত এই কাজটা করে থাকে, তাহলে ট্যাপট্যাপ সেন্ড ব্যবহার করে দেখতে পারেন। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টেই। তো ট্যাপট্যাপ সেন্ডকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য। আর তাদের নিয়ে আলোচনা মোটামুটি এখানেই শেষ। এবার চলেন আমরা এই ভিডিওর মূল আকর্ষণ অ্যাসাসিনসের দিকে নজর দিই। আবার ফিদায়ীদের প্রতিষ্ঠাতা হাসান ইসাবা মূলত পারস্য কেন্দ্রিকভাবে তার এই গুপ্ত বাহিনী গড়ে তুলেছিল, কিন্তু তার মৃত্যুর কিছুদিন আগে থেকেই অ্যাসাসিনরা এর আশেপাশের অঞ্চলেও আস্তে আস্তে প্রভাব বাড়াতে থাকে। 1103 সালে সেলজুক আমির ফাকর আল মুলক রিদওয়ানের সাহায্যে বর্তমান সিরিয়ার এলেপো অঞ্চলে অ্যাসাসিনদের কার্যকলাপ বাড়তে থাকে। মনে করা হয় রিদওয়ান এ সময় অ্যাসাসিনদের সাহায্য নিয়ে তার শ্বশুর হোমসের আমিরকে হত্যা করে। এরপর থেকেই অ্যাসাসিনরা এই সিরিয়া অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে বেশ কিছু দুর্গ দখল করার চেষ্টা করতে থাকে, যেমনটি হাসান ইসাবা পারস্যে এর আগেই করেছিলেন। কিন্তু প্রায় 30 বছর ধরে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হতে থাকে, আর এরই মাঝে 1124 সালে হাসান ইসাবা মারা যায়। আর তার মৃত্যুর পর অ্যাসাসিনদের সিরিয়ান ব্রাঞ্চ আস্তে আস্তে আরও শক্তিশালী হতে থাকে। 1132 সালে কাদমাস দুর্গ নেয়ার মাধ্যমে সিরিয়া অঞ্চলে প্রথম একটা শক্ত অবস্থানে তারা যায়। এর পরবর্তী বছরগুলোতে সিরিয়ান অ্যাসাসিনরা আরও প্রায় 6টি দুর্গ দখলে নেয়, যার মাঝে ছিল মিসিয়াফ দুর্গ, যেটা পরবর্তী প্রায় 100 বছরেরও বেশি সময়ে অ্যাসাসিনদের প্রধান দুর্গ হিসেবে কাজে লাগে। এমনকি অ্যাসাসিনস ক্রিড গেমেও কিন্তু এই দুর্গটাই দেখানো হয়েছে বেশ কয়েকবার। এরই মাঝে আগের ভিডিওতে বলা অ্যাসাসিনদের প্রথম দুর্গ আলমুদ থেকে উঠে আসতে থাকে রাশিদ আদ-দিন সিনান। 1162 সালে আলমুদ থেকে তাকে পাঠানো হয় সিরিয়াতে, এবং এখানে এসেই তিনি সিরিয়ান ব্রাঞ্চের নেতৃত্ব পর্যায়ে চলে যান। এখন এই যে সময়কালটার কথা বললাম, এই সময়ে এই সিরিয়া, আরব আর মিশর অঞ্চলে কিন্তু আরও একজন শক্তিশালী আর বিখ্যাত মানুষের পদচারণা ছিল, মিশর এবং সিরিয়ার সুলতান সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব, যিনি সব থেকে বেশি বিখ্যাত 1187 সালে ক্রুসেডারদের কাছ থেকে জেরুজালেম মুক্ত করার জন্য। কিন্তু সেই 1187 সালের বহু বছর আগে থেকেই তিনি এই সম্পূর্ণ অঞ্চলের মুসলিমদের একত্র করে তার অধীনে নিয়ে আসার জন্য বহু অভিযান চালাতে থাকেন। আর বুঝতেই পারছেন, এই অভিযানের পথে বাধা হয়ে দাঁড়ায় সিনানের অ্যাসাসিনরা। 1174 সালের দিকে সালাউদ্দিন এলাপো দুর্গ অবরোধ করেন, এবং এই সময়ে প্রথমবারের মতো অ্যাসাসিনরা তাকে হত্যার চেষ্টা চালায়। বেশ কিছু ফিদায়ীরা এ সময় সালাউদ্দিনের ক্যাম্পে গুপ্তভাবে প্রবেশ করে, কিন্তু সুলতান পর্যন্ত পৌঁছানোর আগেই তার একজন আমির গুপ্তঘাতকদের চিনে ফেলেন। সেই সময়ে আমির ফিদায়ীদের আক্রমণ করেন এবং তাদের হাতেই তিনি মারা যান। তার সাথে থাকা আরও বেশ কিছু সৈন্য সেখানে নিহত হলেও সেবারের মতো সুলতান সালাউদ্দিন পুরোপুরি অক্ষত থেকে যান। কিন্তু তার ঠিক 2 বছর পর আবারও তার উপর আক্রমণ করা হয়।
1176 সালে সুলতান সালাউদ্দিন বর্তমান সিরিয়ার আরেকটি শহর এজাজ অবরোধ করেন। সেবার অ্যাসাসিনেরা পুরোপুরি সুলতানের সৈন্যদের বেশ ধারণ করে তার ক্যাম্পেই অবস্থান করতে থাকে এবং একদিন সুযোগ বুঝে তারা সালাউদ্দিনকে আক্রমণ করে। কিন্তু সালাউদ্দিনের পরনে লোহার আর্মর থাকার কারণে তিনি আহত হলেও মারা যাননি। সাথে সাথেই সুলতানের দেহরক্ষীদের হাতে তাকে হত্যা করার চেষ্টা করা অ্যাসাসিনদের মৃত্যু হয়। এখন প্রশ্ন আসতে পারে, অ্যাসাসিনরা কেন সুলতান সালাউদ্দিনকে বারবার হত্যা করার চেষ্টা করেছিল? একেবারে সত্য কথা বলতে হলে এটার পেছনে এক্স্যাক্ট কারণটা কখনোই জানা যায়নি, যেহেতু একটা গুপ্ত সংঘের কথা। কিন্তু তাও মোটামুটি দুইটি ধারণা প্রচলিত আছে। প্রথমটা হিসেবে বলা যায়, এই সময় সুলতান সালাউদ্দিন আলেপ্পো এবং এজাজ শহরে যেসব এলাকা অবরোধ করে রেখেছিলেন সেখানে শাসকেরাই হয়তো অ্যাসাসিনদের কাছে সাহায্য নিয়েছিল সালাউদ্দিনকে হত্যা করার জন্য। আর এটা ছাড়াও মনে করা হয় যেহেতু সুলতান সালাউদ্দিন 1171 সালে ফাতেমিদ খিলাফতকে পুরোপুরি ক্ষমতাচ্যুত করেছিলেন, আর যেহেতু এটা একটা পুরোপুরি ইসমাইলি শিয়া খিলাফত ছিল যেটার উপরই মূলত হাসানি সাবার অ্যাসাসিনরা গড়ে উঠেছিল, এই কারণে এই হত্যা চেষ্টা করা হয়ে থাকতে পারে। তো কারণ যেটাই হোক, দুইবার নিজের উপর হামলার পর সুলতান সালাউদ্দিন অ্যাসাসিনদের সরাসরি আক্রমণের সিদ্ধান্ত নেন এবং সেই বছরের জুলাই মাসেই তিনি সিনানের প্রধান দুর্গ মিসিয়াফ আক্রমণ করেন এবং অবরোধ করেন। বেশ কিছুদিন ধরে এই অবরোধ আর অ্যাসাসিনদের এলাকায় আক্রমণ চলার পর সিনান সালাউদ্দিনের সাথে শান্তি চুক্তি করতে বাধ্য হয় এবং সুলতান সালাউদ্দিন মিসিয়াফ ত্যাগ করেন। এখন সুলতান সালাউদ্দিনের সাথে আর একটা শব্দ কিন্তু খুব বেশি রিলেটেড, ক্রুসেডার্স। আপনারা জানেন এই সময় ইউরোপ থেকে খ্রিস্টানেরা জেরুজালেম সহ আশেপাশের বেশ কিছু পবিত্র শহর ও অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, আর তাদের এই আক্রমণগুলোকেই মূলত বলা হয় ক্রুসেড। আর যারা এই আক্রমণে ইউরোপীয়দের পক্ষে অংশ নেয় তাদেরকে বলা হয় ক্রুসেডার্স। আর এই অঞ্চলে যেহেতু সেই সময় অ্যাসাসিনদের বেশ বড় একটা প্রভাব ছিল, তাই তারাও বেশ কয়েকবার এই ক্রুসেডারদের সম্মুখীন হয়েছে। একটু আগেই যেটা বললাম, সুলতান সালাউদ্দিন কিন্তু 1187 সালেই জেরুজালেম থেকে ক্রুসেডারদের পুরোপুরি সরিয়ে দিতে পেরেছিলেন, কিন্তু তারপরেও তারা এই অঞ্চল থেকে পুরোপুরি বিতাড়িত হয়নি। তারা জেরুজালেম থেকে কিছু দূরেই কিংডম অফ অ্যাকেরে অবস্থান করেছিল এবং এখান থেকেই তারা পরবর্তীতে পুনরায় ক্রুসেড চালানোর জন্য জনবল গঠন করতে থাকে। আর সেই রাজ্যের জন্য নতুন রাজা নির্বাচন করা হয় নর্দার্ন ইতালিয়ান একজন লর্ডকে, যাকে বলা হতো কনরাড অফ মনফারাট। বলা হয়ে থাকে তিনি খুবই শক্তিশালী এবং বিচক্ষণ একজন যোদ্ধা ছিলেন এবং সেই সময় খ্রিস্টান দুনিয়াতে তাকে সুলতান সালাউদ্দিনের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হতো। কিন্তু তার করোনেশনের আগেই দুইজন খ্রিস্টান ধর্মযাজক তাকে হত্যা করেন। যথারীতি পরবর্তীতে জানা যায় এই ধর্মযাজকের ছদ্মবেশেই ছিল সিনানের পাঠানো ফিদাইরা। এই হত্যাকাণ্ডের কারণেই মনে করা হয় ক্রুসেডাররা পরবর্তীতে অনেক দিনের জন্যই মুসলিমদের সামনে আর দাঁড়াতে পারেনি। আর এই ঘটনার কারণেই পশ্চিমের দুনিয়াতেও অ্যাসাসিনদের কিন্তু বেশি পরিচিতি বাড়ে, আর মানুষের মুখে মুখে গল্প আর তাদের ভয়ানক কার্যকলাপের কথা আরও ছড়িয়ে পড়ে চারিদিকে। এই সিনানের স্বাভাবিক মৃত্যু হয় 1193 সালে। তারপরেও বেশ কিছু বছর অ্যাসাসিনদের আধিপত্য চলে এই অঞ্চলে, কিন্তু 1219 সালে সুদূর মঙ্গোলিয়া থেকে নতুন এক সুপার পাওয়ারের যাত্রা শুরু হয়। চেঙ্গিস খানের নেতৃত্বে শুরু হয় মঙ্গোল ইনভেশন এবং 1231 সালের মাঝেই সেই সময় দুনিয়ার মানচিত্রই বদলে দেয় মঙ্গোলরা। কিন্তু এই ইনভেশনের সময় প্রথমে অ্যাসাসিনরা নিজেদের দুর্গে থেকে বেঁচে যায়, আর যেহেতু তারা কখনোই পুরোপুরি কোনো একটা অঞ্চল বা রাজ্য দখল নিয়ে সেখানে শাসক নিজেদেরকে ঘোষণা করেনি, এ কারণে মঙ্গোলরাও তাদের দিকে আর সেই সময় নজর দেয়নি। কিন্তু মঙ্গোলরাও আস্তে আস্তে ফিদাইদের কার্যকলাপ সম্পর্কে জানতে থাকে আর তাদের নিজেদের রাজ্যের জন্য বিপদ মনে করা শুরু করে। এ থেকেই 1253 সালে মঙ্গল খান মোংখা তার ভাই হুলাগুকে পারস্যে পাঠান অ্যাসাসিনদের পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য। সেই সময় অ্যাসাসিনদের নেতা ছিল রুকন আদ-দিন খুরশা, আর আগে থাকা হাসান ইসাবা কিংবা রাশিদ আদ-দিন সিনানের তুলনায় তিনি মোটেও বিচক্ষণ কিংবা সাহসী যোদ্ধা ছিলেন না। এ কারণে হুলাগু যখন তার দুর্গ রুদবারে পূর্ণ শক্তিতে আক্রমণ করে, তার 2 সপ্তাহের মাঝে খুরশা মঙ্গলদের কাছে আত্মসমর্পণ করেন। হুলাগুর নির্দেশে পারস্যে থাকা অ্যাসাসিনদের প্রতিটি দুর্গই মঙ্গলদের কাছে আত্মসমর্পণ করে 1 বছরের মধ্যে। তিনি এ সময় সিরিয়াতে থাকা অ্যাসাসিনদের কাছেও নির্দেশ পাঠান মঙ্গলদের কাছে আত্মসমর্পণ করার জন্য, কিন্তু সিরিয়ান অ্যাসাসিন ব্রাঞ্চ এতে অস্বীকার করে এবং এর ফলে পরবর্তী বছরগুলোতে অসংখ্যবার মঙ্গলদের আক্রমণের শিকার হয় মিসিয়াফ সহ বিভিন্ন সিরিয়ান দুর্গ। আর সেই সুযোগেই অন্যদিকে থাকা মামলুক সালতানাতও সিরিয়ান অ্যাসাসিন দুর্গগুলোতে আক্রমণ চালাতে থাকে। আর 1273 সালের মাঝেই সিরিয়ান অ্যাসাসিন ব্রাঞ্চও প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। যেসব ফিদাইরা এখান থেকে পালিয়ে যেতে পেরেছিল তারাও মঙ্গলদের হাতে আস্তে আস্তে ধরা পড়তে থাকে। আর পরবর্তীতে যখন কুবলাই খান মঙ্গলদের খান হয়ে আসেন, তার নির্দেশে সকল নিজারি ইসমাইলিদেরকে হত্যা করা হয়। এ থেকে ইতিহাস থেকে হারিয়ে যায় একসময় ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সব থেকে ভয়ানক গুপ্ত সংঘ অর্ডার অফ অ্যাসাসিনস। অ্যাজ ইউজুয়াল আজকের ভিডিওতে ব্যবহার করা সোর্সগুলো পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সেই। আর আমার আশেপাশের অবস্থা দেখে হয়তো বুঝতে পারছেন আমি
নর্মালি যেখানে ভিডিও করি সেই সেট আপে অবশ্য নাই। টেনশন করার কিছু নাই, এটা নেক্সট 1-2 মাসের জন্য একটা টেম্পোরারি সেট আপ হিসেবে ধরতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।